নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনেও দেখতে পাচ্ছেন নিফটি সবুজে বন্ধ হয়েছে, 0.32% বেড়েছে, 22,907.60 বন্ধ হয়েছে। এবং বিএসসি সেন্সেক্সও আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে, প্রায় 145 পয়েন্ট বেড়ে 75,447.1 বন্ধ হয়েছে। বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 1.30% বেড়েছে। বিপিসিএল শেয়ার প্রাইস রাইজেস 2% আফটার ইঙ্কিং মাল্টিপল মুভস উইথ ভেরিয়াস এন্টিটিস। এই যে বিপিসিএল কোম্পানিটা আছে, এটা মাল্টিপল কোম্পানির সঙ্গে মুভ চুক্তি করেছে। তার মধ্যে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আছে, এপিআইটি টেকনোলজি। এই জন্য এই মুভ চুক্তি করেছে প্রমোট হাইড্রোজেন বেসড মোবিলিটি ইনিশিয়েটিভ ইন কেরালা। অর্থাৎ কেরালায় হাইড্রোজেন বেস যে গাড়ি, এটাকে প্রমোট করার জন্য এই চুক্তি তারা করেছে। এরপরে যদি স্টিল সেক্টরের কোম্পানিগুলো দেখেন, এই সেল আজকের দিনে 3.89% বেড়েছে। জেএসডব্লিউ স্টিল এটাও প্রায় 1%-এর উপরে বেড়েছে। টাটা স্টিল প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। জিন্দাল স্টিল দেখতে পাচ্ছেন 0.054% বেড়েছে। এবং যদি আমাদের মেটাল ইন্ডেক্স দেখেন, নিফটি মেটাল, সেটা দেখতে পাচ্ছেন 1.18% বেড়েছে। এই জন্য আজকে মেটাল সেক্টর ভালো করলো। স্টিল স্টকস সোর আপ টু 5% অ্যাজ ডিজিটিআর রেকমেন্ডস 12% সেফগার্ড ডিউটি অন সার্টেন স্টিল প্রোডাক্ট। এই যে ডিজিটিআর, ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডিস, দেখতে পাচ্ছেন স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন ইনটু দ্য সাডেন সার্জ ইন ইম্পোর্ট অফ নন অ্যালয় অ্যান্ড অ্যালয় স্টিল ফ্ল্যাট প্রোডাক্ট। এই যে ডিজিটিআর আছে, এরা লাস্ট বছরের ডিসেম্বর মাসেই আমাদের ইন্ডিয়ায় যে স্টিলের ইম্পোর্ট এত বেড়ে গিয়েছিল, তার জন্য ইনভেস্টিগেশন শুরু করেছিল। এন্ড দেখতে পাচ্ছেন এই যে ইনভেস্টিগেশন আর্ম আছে ডিজিটিআর হ্যাজ রেকমেন্ডেড the imposition of 12% provisional safeguard duty for 200 days on certain steel product to protect domestic players from a surge in import। অর্থাৎ বিদেশ থেকে আমদানি হওয়া যে স্টিল, তার উপর এই যে ডিজিটিআর ডিপার্টমেন্ট আছে, এরা অতিরিক্ত 12% শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দিয়েছে 200 দিনের জন্য। দেখুন জিনিসটা কি হয়, আমেরিকা যে ট্রেড ওয়ারের জন্য চায়নার উপর বড় ট্যারিফ লাগিয়ে দিয়েছিল। চায়না কিন্তু এই যে স্টিল, এই প্রোডাকশনের একটা বড় দেশ। এর ফলে কি হবে, চায়না যখন আমেরিকাতে তাদের স্টিল রপ্তানি করতে যাবে, তখন তাদের অতিরিক্ত দামে রপ্তানি করতে হবে। তখন তারা কি করবে, সেই স্টিলই সস্তায় ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে। এবং এই কারণে আমাদের ইন্ডিয়ার যে ডোমেস্টিক স্টিল প্লেয়ার আছে, এরা ক্ষতির মুখে পড়বে। এই কারণের জন্য এই ডিজিটিআর আমদানি হওয়া বিভিন্ন ধরনের স্টিল প্রোডাক্টের উপর 12% অতিরিক্ত শুল্ক লাগিয়েছে। এবং এই কারণে স্টিল সেক্টরগুলো আগে ভালো ফলাফল দেখিয়েছে। এরপরে যদি দেখেন ভোডাফোন আইডিয়া, আজকের দিনে 5%-এর উপরে বেড়েছে। ভোডাফোন আইডিয়া শেয়ার সার্জ নিয়ারলি 5% অন 5G রোল আউট ইন মুম্বাই। এই ভোডাফোন আইডিয়া যে কোম্পানিটা, এরা মুম্বাইয়ে তাদের 5G নেটওয়ার্ক রোল আউট করে দিয়েছে। অর্থাৎ 5G যে সার্ভিস, সেটা শুরু করে দিয়েছে। এবং এরপর এয়ারটেল এবং জিও, এলন মাস্কের যে স্টারলিং, তার সঙ্গে চুক্তি করার পর আজকে ভোডাফোন আইডিয়াও ঘোষণা করে দিয়েছে তারাও মাস্কের যে স্টারলিং, তার সঙ্গে পার্টনারশিপ করার জন্য কথা বলছে। এই কারণের জন্য ভোডাফোন আইডিয়া শেয়ারটা আজকের দিনে বেড়েছে। তবে ভোডাফোন আইডিয়া কোম্পানিটি যদি দেখেন, এদের নেট প্রফিট যদি দেখেন, নেট প্রফিট দেখুন মাইনাসেই চলছে, -6,986 কোটি। তারপরে দেখুন -7,675 কোটি। এবং লাস্ট যে কোয়ার্টার, সেখানে -6,609 কোটি। এবং রিসেন্ট যে ট্রাইড ডেটা বেরিয়েছিল, সেইখানে ভোডাফোন আইডিয়া তাদের যে সাবস্ক্রাইবার, সেটা 1.7 মিলিয়ন বা প্রায় 17 লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছিল। এই ভোডাফোন আইডিয়া কোম্পানির পক্ষে এটাই সব থেকে খারাপ ব্যাপার যে কোম্পানিটা লসে চলছে এবং কোম্পানি তাদের যে সাবস্ক্রাইবার বা গ্রাহক, সেটাও ক্রমাগত হারাচ্ছে। এবং অন্যদিকে এয়ারটেল এবং জিও তাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়িয়ে নিচ্ছে। সুতরাং এই যে আজকের দিনে দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া শেয়ারটা 5% বেড়েছে, এটা একটা ট্রেডিং অ্যাক্টিভিটি। এদের যখন ব্যালেন্স শিট সুদৃঢ় বা ব্যালেন্স শিটে যখন প্রফিট দেখা যাবে, তখন কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে, তার আগে নয়। এরপরে যদি নিফটির কোম্পানিগুলি দেখি, আজকে টেক মাহিন্দ্রা 2.32% পড়েছে। আইটিসি দেখতে পাচ্ছেন 1.39% পড়েছে। টিসিএস 1.34% পড়েছে। ইনফোসিস পড়েছে 1.26%। এবং সান ফার্মা পড়েছে 0.68%। এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক মাহিন্দ্রা যে কোম্পানিটা আছে, এটাও আইটি সেক্টরে কাজ করে। টিসিএস যে কোম্পানিটা, এটাও আইটি সেক্টরে কাজ করে। এবং ইনফোসিস এই কোম্পানিটাও আইটি সেক্টরে কাজ করে। অর্থাৎ বড় যে কোম্পানিগুলো পড়েছে, তার মধ্যে 3টেই আইটি সেক্টরে কাজ করে। এবং যেগুলো বেড়েছে সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স 3.91% বেড়েছে। এইচডিএফসি লাইফ বেড়েছে 3.83%। অ্যাপেলো হসপিটাল বেড়েছে 2.93%। টাটা স্টিল বেড়েছে 2.51%। এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন বেড়েছে 2.18%। তো আজকে আইটি কোম্পানিগুলো কেন এত পড়লো, এইখানে দেখুন নিফটি আইটি স্লিপস 2% ahead of ফেড পলিসি ডিসিশন। আজকে কত তারিখ? আজকে 19শে মার্চ। আজকে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক ফেড, তার ডিসিশন আজকে প্রকাশ পাবে। এবং সেই আনসার্টেনিটির কারণে নিফটি আইটি যে ইন্ডেক্স আছে, এটা 2%-এর কাছাকাছি পড়েছে। এবং শুধু এই ডিসিশন নয়, ডিসিশনের পরে ইনভেস্টর উইল হ্যাভ ইট
ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল স্পিচ অ্যামিড সফট ইকোনমিক ডেটা। অর্থাৎ আমেরিকার যে দেখেছিলেন সিপিআই ডেটা, সেটা কিন্তু যথেষ্ট ভালো এসেছে। তার ফলে একটা আশা করা হচ্ছে যে জেরেমি পাওয়েল তাদের দেশে রেট কাট করতে পারে, এবং রেট কাট না হলেও তারপরে যে জেরেমি পাওয়েলের স্পিচ থাকবে বা তিনি বক্তৃতা দেবেন, তার উপর ইনভেস্টরদের নজর থাকবে। তবে আনসার্টিনিটি কি কারণে? আনসার্টিনিটি অ্যারাউন্ড ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ট্যারিফ ইম্পোজিশন। তার ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ ইম্পোজিশন বা ট্যারিফ চাপাচ্ছে, তার কারণের জন্য একটা আনসার্টেনিটি থাকতে পারে। এরপরে যদি দেখেন ইন্ডাইসেস, নিফটি 50 0.32% বেড়েছে। তারপর নিফটি নেক্সট 50 দেখতে পাচ্ছেন 1.61% বেড়েছে। নিফটি 100 বেড়েছে 0.55%। নিফটি 200 বেড়েছে 0.88%। নিফটি 500 বেড়েছে 1%। কিন্তু যদি নিফটি মিড ক্যাপ দেখেন, মিড ক্যাপে দেখতে পাচ্ছেন প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে, 50 এবং 100 দুটোই। এবং স্মল ক্যাপে যদি দেখেন, স্মল ক্যাপ 100 2.43% বেড়েছে, এবং মিড ক্যাপ যে 50 আছে সেটাও 1.99% বেড়েছে। এর মানে কি দাঁড়াচ্ছে? আপনার পোর্টফোলিওতে যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানি থাকে, পোর্টফোলিওতে যে সবসময় নিফটি 50-র মতোই রিটার্ন পাবেন সেরকম কোনো কথা নয়। আপনাকে নিফটি 50-র মতো রিটার্ন পেতে গেলে নিফটি 50-র যে স্টকগুলো আছে সেগুলোর সেম ওয়েটেজে আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। আপনি যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি রাখেন, তাহলে দেখতে পাচ্ছেন এরকম নিফটি 50-র মতো কিন্তু সেম রিটার্ন পাবেন না। নিফটি 50 আজকের দিনে যেমন দেখছেন 0.32% বেড়েছে, সেরকমই আপনার পোর্টফোলিওতে হয়তো দেখবেন 2% 2.5%-এর কাছাকাছি বেড়েছে। সেরকমই অন্য দিনেও আপনারা বলেন যে নিফটি 50 আজকে কম পড়েছে, সেখানে আপনার পোর্টফোলিওতে বড় পতন লক্ষ্য করা গেছে। সেদিনও কিন্তু সেরকমই হয়। নিফটি 50-র যে কোম্পানিগুলো সেগুলো আপনার পোর্টফোলিওতে নেই, বাকি যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে আছে। নিফটি 50-তে কোন কোম্পানিগুলো থাকে? সাধারণত ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে বড় বড় কোম্পানিগুলো সেইগুলো নিফটি 50-তে থাকে। তারা যেদিন কম পড়ে সেদিন কিন্তু এই যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে এরা অনেকটা পড়ে যায়। সেই কারণেই যেদিন নিফটি 50 কম পড়ে, আপনার পোর্টফোলিওতে যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো থেকে থাকে, আপনার পোর্টফোলিওতে আপনি বড় পতন লক্ষ্য করবেন। আশা করছি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে টাটা মোটরস লিমিটেড। টাটা মোটরস আজকের দিনে পজিটিভই বন্ধ হয়েছে। টাটা মোটরস শেয়ার সার্জ অ্যাহেড অফ বোর্ড মিটিং প্ল্যান্স টু রেজ 2000 crore। অর্থাৎ টাটা মোটরের যে বোর্ড আছে তারা এনসিডি বা নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে ফান্ড রেজ করতে চলেছে। এরপরে যদি দেখেন জুনিপার হোটেল, জুনিপার হোটেল কোম্পানিটি আজকের দিনে 3% বেড়ে বন্ধ হয়েছে। জুনিপার হোটেলস গেন 4% অন অ্যাকোয়ারিং 100% স্টেক ইন জেনিপ্রো হোটেল। এই জুনিপার হোটেল যে কোম্পানিটা আছে, এরা জেনিপ্রো হোটেলের 100% স্টেক কিনতে চলেছে। এবং এই যে জেনিপ্রো হোটেলের ল্যান্ড আছে, কাজিরাঙ্গা ল্যান্ড, এইখানে তারা একটা 5 স্টার হোটেল বা রিসোর্ট বানাতে চলেছে। এরপরের যে কোম্পানিটা জিআর ইনফ্রা প্রজেক্ট লিমিটেড, আজকের দিনে 7%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। জিআর ইনফ্রা প্রজেক্ট শেয়ার সার্জ ওভার 12% অন রেজ 4,263 crore এনএইচআই হাইওয়ে প্রজেক্ট উইন। এই জিআর ইনফ্রা প্রজেক্ট যে কোম্পানিটা আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে 4,262 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে। এরপরে যদি দেখেন মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্স আজকের দিনে দেখতে পাচ্ছেন 4.40% বেড়ে বন্ধ হয়েছে। এই মুথুট ফাইন্যান্স কেন বেড়েছে? এর জন্য আপনাকে কিন্তু কোম্পানির বিজনেস বুঝতে হবে। মুথুট ফাইন্যান্স আসলে কি করে? মুথুট ফাইন্যান্স আপনার কাছে থাকা সোনা বা গোল্ড এইগুলো নিয়ে তার পরিবর্তে আপনাকে লোন দেয়। আর যদি সোনার দাম দেখেন, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম এখন কলকাতার হিসেবে দেখাচ্ছে 91,275 টাকা। ধরুন আপনার কাছে আগে 10 গ্রাম ছিল, তার পরিবর্তে আপনার যখন সোনার দাম ছিল 60,000 70,000, তখন আপনি 60,000 70,000 টাকা পেতেন। এখন সেই একই সোনা বন্ধক রেখে আপনি প্রায় 91,275 টাকা মতো পেতে পারেন, যদি আপনার কাছে খাঁটি সোনা থেকে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? ধরুন আপনার কাছে আগে দুটো কোনো সামগ্রী ছিল, যার বদলে আপনি লোন নিতে পারতেন। ধরুন আপনার কাছে সোনা ছিল বা কিছু জমি ছিল, এখন কিন্তু আপনার কাছে সোনাটা বন্ধক রেখে তার পরিবর্তে লোন নেওয়াটাই আপনার কাছে প্রফিটেবল হবে। কেননা আপনি আগে যেখানে 60,000 70,000 টাকা পাচ্ছিলেন, সেখানে আপনি সেই একই সোনা রেখে প্রায় 90,000-এর কাছাকাছি লোন পান। এই কারণে কি হচ্ছে, এই যে কোম্পানির যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা এদের যে লোনের ক্যাপাসিটি, সেটা অনেক বেড়েছে। এইখানে দেখুন, হায়ার গোল্ড প্রাইসেস পুশ গোল্ড লোন অ্যাসেট টু রেজ 1 লাখ crore। অর্থাৎ এই যে সোনার দাম বাড়ার কারণে এদের যে লোনের অ্যাসেট সেটা প্রায় 1 লাখ কোটি টাকাকেও ছাপিয়ে গেছে। এই কারণে মুথুট ফাইন্যান্সের শেয়ারটা আজকে বেড়েছে। এরপরে যদি সুগার কোম্পানিগুলো দেখেন, সুগার কোম্পানিগুলো কালকের মতো আজকে ভালো পারফর্ম করেছে। পবত সুগার দেখতে পাচ্ছেন 2.88% বেড়েছে। বাজাজ হিন্দুস্তান 6%-এর উপরে বেড়েছে। বলরামপুর চিনি 6%-এর উপরে বেড়েছে। ডালমিয়া ভারত সুগার প্রায় 6.5%-এর উপরে বেড়েছে। এরকম যদি বাকি সুগার কোম্পানিগুলো দেখেন, সবই কিন্তু আজকে ভালো প্রফিট দিয়েছে। কিছু কিছু বাদ, এই ধরুন কেসার এন্টারপ্রাইজ একটা যেমন 4%-এর কাছাকাছি পড়েছে। তারপর একটা ডলেক্স অ্যাগ্রোটেক আছে 0.41% পড়েছে। কিন্তু যদি ওভারঅল পারফরমেন্স দেখেন, তাহলে কিন্তু বেশিরভাগ সুগার কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে। সুগার কোম্পানিগুলো কেন বাড়লো? ইনভেস্টর ইন্টারেস্ট ইন সুগার স্টকস হ্যাভ গ্রোন আফটার ইন্ডিয়া কাট প্রোডাকশন এস্টিমেট। ইন্ডিয়ার যে গভর্নমেন্ট আছে এই সুগার প্রোডাকশনের উপর
তাদের যে এস্টিমেট সেটাই কমিয়েছে। মানে আগে তারা যে পরিমাণে সুগার উৎপাদন করতো, এখন তার থেকে কম সুগার উৎপাদন হবে। এর ফলে কি হবে? দিস ইজ এক্সপেক্টেড টু ড্রাইভ প্রাইসেস হায়ার অ্যান্ড ইমপ্রুভ দ্য মার্জিন অফ সুগার কোম্পানিজ। এর ফলে সুগারের দাম বাড়বে এবং যার ফলে এই যে সুগার কোম্পানিগুলোর লাভের মার্জিন সেটাও বাড়বে। এবং সুগার প্রোডাকশন কত কমাতে চলেছে? অ্যাজ অফ March 15, 2025, state wise crushing data of sugar season year 2025 shows sugar production as 23.7 মিলিয়ন টন, যেটা আগের বছরের তুলনায় প্রায় 16% কম। এরপরে যদি দেখেন ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড, এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড শেয়ার প্রাইস আপ 3% অন ইলেভেটিং অক্ষয় জাতীয় অ্যাজ সিইও। কোম্পানির যে বর্তমান এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে অক্ষয় জাতীয়, তার পদোন্নতি হয়ে এখন তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে তাদের দায়িত্ব সামলাবেন। এরপরে যদি ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো শেয়ারটা দেখি, আজকের দিনে 3.5%-এর কাছাকাছি বেড়েছে। ইন্ডিগো স্টক আপ 4% অ্যাজ এয়ারলাইন শেয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 30 রোড। এই যে ইন্ডিগো স্টকটি আছে, এর যে ম্যানেজমেন্ট আছে তারা ফাইন্যান্সিয়াল ইয়ার 30 পর্যন্ত তাদের যে পরিকল্পনা পদক্ষেপ নেবে সেইগুলো প্রকাশ করেছে। কোম্পানি আশা করছে যে ইন্ডিয়ার যে প্যাসেঞ্জার আছে 2030-এর মধ্যে 51 কোটিতে গিয়ে দাঁড়াবে, যেটা এখন আছে প্রায় 25.2 কোটি। মানে 2030-এর মধ্যে এই যে ইন্ডিয়ান প্যাসেঞ্জার সেটা ডবল হয়ে যাবে। এবং কোম্পানির যে ইন্টারন্যাশনাল ক্যাপাসিটি আছে সেটাকেও কোম্পানি বাড়াতে চলেছে। কোম্পানির বর্তমানে ইন্টারন্যাশনাল ক্যাপাসিটি আছে 28%, সেটাকে বাড়িয়ে কোম্পানি করতে চলেছে 40%। এছাড়াও কোম্পানি আশা করছে 2030-এর মধ্যে তাদের যে এয়ারক্রাফটের সংখ্যা সেটা 600+ গিয়ে দাঁড়াবে। এছাড়াও এই যে ইন্ডিও কোম্পানিটা আছে অলসো প্ল্যান্স টু অ্যাড বিজনেস ক্লাস সিট টু ইটস এয়ারবাস A321XLR অ্যান্ড A350 এয়ারক্রাফট টু বুস্ট রেভিনিউ। কোম্পানি তাদের রেভিনিউকে বুস্ট করার জন্য তাদের যে বিভিন্ন ধরনের এয়ারবাস আছে তাতে বিজনেস ক্লাস সিট লাগাতে চলেছে। এরপরে যদি ডিফেন্স ইন্ডাইসেস দেখেন, আমাদের যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেটা দেখতে পাচ্ছেন 4.85% বেড়েছে। এবং ডিফেন্স সেক্টরের প্রতিটা স্টকই আজকে ভালো পারফর্ম করেছে। কি জন্য করেছে? জার্মান এমপিস অ্যাপ্রুভ 500 বিলিয়ন ইউরো স্পেন্ডিং বুস্ট টু কাউন্টার পুটিনস ওয়ার অফ অ্যাগ্রেশন। অর্থাৎ জার্মানি যে দেশটা আছে তারা প্রায় 500 বিলিয়ন ইউরো স্পেন্ডিং করতে চলেছে তাদের যে ডিফেন্স সেক্টর আছে সেটাকে বাড়ানোর জন্য। কি জন্য এই পরিকল্পনা করছে? বর্তমানেই দেখেছিলেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছিল তাতে কিন্তু আমেরিকা ইউক্রেনকে সব ধরনের যুদ্ধ সামগ্রী দিয়ে সাহায্য করছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি এই ইউক্রেনকে সব ধরনের যুদ্ধ সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। এর ফলে কি হবে? বাকি যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও ভয় পাচ্ছে, তারা হয়তো সময়ে আমেরিকার থেকে এই যুদ্ধ সামগ্রী কোনো ধরনের সাহায্য পাবে না। তাই তারা নিজেদের যে ডিফেন্স সামগ্রী সেইগুলোকে বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এবং এর ফলে ইন্ডিয়ার কি লাভ হবে? বিভিন্ন যে রিসার্চ অ্যানালিস্ট আছে দেখতে পাচ্ছেন নোটেড দ্যাট ইউরোপিয়ান নেশন আর ফেসিং চ্যালেঞ্জেস in rapidly expanding their own defense production after a period of reduced manufacturing। অর্থাৎ বহু বছর ধরে তারা তাদের যে ম্যানুফ্যাকচারিং সেটাকে কিন্তু কমিয়েছিল, তার ফলে হঠাৎ করে তাদের যে ডিফেন্স সামগ্রী বাড়াবার পরিকল্পনা তাতে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এবং এর ফলে ইন্ডিয়ান ডিফেন্স কোম্পানিজ আর ইনক্রিজিংলি সিন অ্যাজ অ্যাট্রাকটিভ সাপ্লায়ার। এর ফলে ইন্ডিয়ার যে ডিফেন্স কোম্পানিগুলো আছে তারা কিন্তু বড় ধরনের অর্ডার পাবে এই ধরনের ডিফেন্স সামগ্রীগুলো সাপ্লাই করার জন্য। এবং ইন্ডিয়ার যে ডিফেন্স সামগ্রী তার দামও বাকি দেশ যে ডিফেন্স সামগ্রী তৈরি করে তার তুলনায় কম। এরপরে যদি মোবিকুইক কোম্পানিটি দেখি, ওয়ান মোবিকুইক সিস্টেম দেখতে পাচ্ছেন কোম্পানিটা আজকের দিনেও 9.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এবং কি জন্য বেড়েছে? মোবিকুইক র্যালিজ ফর সেকেন্ড ডে অ্যাজ 46 লাখ মোর শেয়ারস বিকাম অ্যাভেলেবেল ফর ট্রেড। অর্থাৎ কোম্পানির রিসেন্টলি যে লক ইন পিরিয়ড শেষ হয়েছে তার ফলে বড় বড় ইনভেস্টররা যে শেয়ার বিক্রি করেছে তার ফলে প্রায় 46 লাখের মতো শেয়ার ট্রেড করার জন্য অ্যাভেলেবেল হয়েছে। এর মানে অনেকে এই মোবিকুইকের শেয়ার কিনছে এবং হঠাৎ করে এই এত শেয়ার কেনার ফলে মোবিকুইকের শেয়ারে র্যালি দেখা গেছে। এরপরে যদি দেখি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড আজকের দিনে 1.30% কাছাকাছি বেড়েছে। অ্যালায়েন্স এই যে কোম্পানিটির নাম শুনেছেন? এই কোম্পানিটার নাম হয়তো আলাদাভাবে শুনেননি, তবে বাজাজের সঙ্গে শুনেছেন। বাজাজ অ্যালায়েন্স এই যে ইন্স্যুরেন্স কোম্পানিটা সেটাই এই অ্যালায়েন্স এসি আইস পার্টনারশিপ উইথ জিও ফাইন্যান্সিয়াল আফটার এন্ডিং $2.8 বিলিয়ন জয়েন্ট ভেঞ্চার। বাজাজ গ্রুপের সঙ্গে এই যে কোম্পানিটার অ্যালায়েন্স এর যে $2.8 বিলিয়ন জয়েন্ট ভেঞ্চার ছিল 24 বছর পর তারা তাদের জয়েন্ট ভেঞ্চার শেষ করতে চলেছে এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে নতুন চুক্তি করতে চলেছে। এরপরে যদি আমাদের ইন্ডিয়ান জিডিপি ফোরকাস্ট দেখি, ফিচ যে রেটিং এজেন্সি আছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 তাদের যে টার্গেট রয়েছে 6.50% এবং ফাইন্যান্সিয়াল ইয়ার
27-এ তাদের প্রজেকশন রেখেছে 6.3%। ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এ তাদের যে গ্রোথ প্রজেকশন সেটাকে তারা 10% বাড়িয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।